নমস্কার বন্ধুরা, সাহিত্য সঞ্চয় ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ ছেলেবেলা, কাহিনী সংক্ষেপ। এই গ্রন্থটির প্রকাশ 1940 খ্রিস্টাব্দ এবং এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন মার্জারি সাইকস মাই বয়হুড ডেজ নামে। গ্রন্থটির ভূমিকাংশে উল্লেখ রয়েছে যে গোসাইজি কবিগুরুকে অনুরোধ করে ছেলেদের জন্য নিজের জীবন অভিজ্ঞতা লেখা। তাই রবীন্দ্রনাথ শৈশবের বৃত্তান্তকে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেন। ছেলেবেলার স্মৃতিচারণকে তিনি প্রেতলোকে প্রবেশ বলেছেন। সেই শৈশবের কথা বর্ণনা দিতে গিয়ে কবিগুরু বলছেন, তখনকার প্রদীপে যত ছিল আলো তার চেয়ে ধোয়া ছিল বেশি। বুদ্ধির এলাকায় তখন বৈজ্ঞানিক সার্ভে আরম্ভ হয়নি। সম্ভব অসম্ভবের সীমা সরহদ্দের চিহ্ন ছিল পরস্পর জড়ানো। সেই বাল্যের স্মৃতিকথা সহজ সরল ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থটিতে কবিগুরু মূলত শৈশবের স্মৃতিকথাকেই লিপিবদ্ধ করেছেন, তবে শেষকালে সেই স্মৃতি কিশোর বয়সের মুখোমুখি এসে পৌঁছেছে। সমস্ত বিবরণটি ছেলেবেলা আখ্যা দেওয়ার কারণ প্রসঙ্গে কবিগুরু স্বয়ং মন্তব্য করেছেন যে ছেলে মানুষের বৃদ্ধি তার প্রাণ শক্তির বৃদ্ধি। জীবনের আদি পর্বে প্রধানত সেইটেরই গতি অনুসরণযোগ্য। যে পোষণ পদার্থ তার প্রাণীর সঙ্গে আপনি মেলে বালক তাই চারিদিক থেকে সহজ আত্মসাৎ করে এসেছে। প্রচলিত শিক্ষা প্রণালী দ্বারা তাকে মানুষ করবার চেষ্টাকে সে মেনে নিয়েছে অতি সামান্য পরিমাণে। স্বাভাবিকভাবেই ছেলেবেলার তার বাস্তব জীবন কথার তিনি লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থের মধ্যে। তবে পাঠকবর্গের উদ্দেশ্যে তিনি একথাও জানিয়ে দিয়েছেন যে ছেলেবেলার অতৃপ্ত পিপাসা পূর্ণ হবে জীবনস্মৃতি গ্রন্থটি পাঠ করলে। তাই এ প্রসঙ্গে তার মন্তব্য, সরোবরের সঙ্গে ঝর্ণার মতো যে তফাৎ তা যেন জীবনস্মৃতির সঙ্গে ছেলেবেলার পার্থক্য সম। এরপর গ্রন্থ মধ্যে বালক নাম্নী এক কবিতা রয়েছে, যেখানে বোঝানো হয়েছে বাল্যমন অনেকটা পাখির মতো উড়ে যেতে চায়, স্বাধীনভাবে প্রকৃতির সাথে একাত্ম হতে চায়। তাই কবিগুরুও তেমনই হতে চেয়েছিলেন, কিন্তু তার আক্ষেপ, বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা, ছিল পাখির মতো, শুধু ছিল না তার টানা। স্বাভাবিকভাবেই কবিদেরকে অত্যন্ত শাসন নিয়ন্ত্রণের অধীন থাকতে হতো বলে তারা বাউন্ডুলে হতে পারেনি। তারা জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারেনি ঠিকই, তবে সঠিক মানুষের হওয়ার যে পথ, সে পথে তারা পথিক হতে পেরেছিলেন। এরপর গ্রন্থ আলোচনায় তিনি প্রবেশ করেছেন। আলোচনার শুরুর লাইনটি হলো, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। শহরে স্যাকরা গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে। এভাবে তিনি বর্ণনা শুরু করেছেন। তিনি বলছেন যে সে সময় ট্রাম, বাস, মোটর গাড়ি এসব কিছুই ছিল না, ছিল স্যাকরা গাড়ি, যে গাড়ির গাড়োয়ান হাড় বের করা ঘোড়ার পিঠে চাবুক মেরে এগিয়ে চলেছে। তখন শহরে অত ব্যস্ততাও ছিল না। বাবুরা তামাক পান চিবোতে চিবোতে কখনো পালকির উপর এসে বসত, তারপর অফিস যেত। তবে টাকাওয়ালা যারা বাবু ছিলেন তাদের নিজস্ব গাড়ি ছিল। সে সময় কোনো মেয়ের গায়ে সেমিজ পরা জুতো দেখলে তাকে মেম সাহিবি বলা হতো। এক প্রকার তার লজ্জা শরম মাথা খুইয়েছে বলেই এই বলে তাকে ব্যঙ্গ করা হতো। সে সময় আসলে মেয়েদের তো স্বাধীনতা ছিল না। পরপুরুষ দেখলেই তাদের এক বুক ঘোমটা দিতে হতো। তখন সর্বত্রই মেয়েদের আবদ্ধ জায়গায় থাকতে হতো। মেয়েরা যদি বাড়ির বাইরে বেরোতো তবুও তাদের সেই পর্দা ঢাকা পালকির অভ্যন্তরে যাতায়াত করতে হতো। নারীর এই বঞ্চনা দেখে রবীন্দ্রনাথ এই পালকির পর্দা ঢাকা অবস্থানে যে নারীর যাত্রা, সে প্রসঙ্গে তিনি বলছেন যে গোরস্থানের যাত্রা, অর্থাৎ গোরস্থানের যাত্রার সঙ্গে নারীর যাত্রাকে তিনি তুলনা করেছেন, কারণ তাদের ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হয়েছিল। পালকির দুপাশে দারোয়ানরা থাকতেন যাতে সেই নারীদের কোনো বিপদ না হয়। সে সময় বাড়িতে ফেরিওয়ালারা আসতেন নানা রকম বাক্স সাজিয়ে।
তা কবিগুরুকে অভিভূত করত। কবিগুরুর স্মরণে আসে তার বাড়ির পালোয়ান জমাদার শোভারামের কথা। সেই শোভারামের কানের কাছে গিয়ে রবীন্দ্রনাথ এবং তার সমবয়সী ভ্রাতারা রাধাকৃষ্ণ বলতেন, যাতে সেই শোভারাম খানিকটা রেগে যায় এবং খুব আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে রবি ঠাকুরেরা। এরপর রবীন্দ্রনাথের পড়ার প্রতি অনিচ্ছার কাহিনী বর্ণনা হয়েছে। সে সময় কলকাতা নগরীতে গ্যাস বিজলিবাতি ছিল না, স্বাভাবিকভাবেই কেরোসিনের আলোতে পড়তে হতো রবি ঠাকুরদের, এবং তারা যখন পড়তে বসতেন তখন মাস্টারমশাই তাদের প্যারি সরকারের ফার্স্ট বুক পড়াতেন, কিন্তু কবিগুরু সেই পড়া ভালোই লাগতো না। তাই আজকের ছেলে মেয়েদের যে পড়ার প্রতি অনীহা তেমনই তারও ছিল। তা তিনি বলছেন যে প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম, তারপর চলতো চোখ রগরানি। তখন মাস্টারমশাই অন্য ছাত্র সতীনের পড়ার মনোযোগিতার কথা বলে কবিগুরুকে পড়ার প্রতি আগ্রহতা বাড়াবার চেষ্টা করতেন। এরপর বর্ণনা করেছেন তাদের বাড়িতে যে খাওয়ার জল আনার পদ্ধতি তার কথা। সে সময় খাওয়ার জল জোড়াসাঁকোর বাড়িতে আনা হতো সাধারণত গঙ্গা থেকে। মাঘ ফাল্গুন মাসে সেই জল এনে ঘরের সারি সারি বড় জালার উপর রেখে দেওয়া হতো, এবং সেই ঘর দেখে রবীন্দ্রনাথ খানিক ভয় পেত। সেই স্যাঁতস্যাঁতে এঁধো কুটুরির ঘর রবীন্দ্রনাথকে ভয় জাগাত। রবীন্দ্রনাথ সেই ছোটবেলায় দেখেছিল প্রকৃতির নির্মল সৌন্দর্যকে। বাড়ির পাশের যে পুকুর ছিল, সেই পুকুর এবং তার পাশের বাদামি গাছ যেন বারবার স্মৃতিতে ভেসে আসত। কিন্তু সময়ের সঙ্গে সেই পুকুরও নিজের চরিত্রকে পাল্টে নিয়েছে, রাবিশের ঢাকা পড়ে গিয়েছে, আর সেই বাদাম গাছটা যদিও একাকী দাঁড়িয়েছিল। এরপর দ্বিতীয় পরিচ্ছেদে রবীন্দ্রনাথ বর্ণনা করছেন তার ছেলেবেলার খেলাধুলার কথা। তিনি একাকী প্রায় খেলতেন। তিনি বলছেন যে যে পালকির গায়ে নষ্ট হয়ে যেত যে পালকিগুলো, সেই পালকিগুলো যেন সেখানে তিনি বসে খেলা করতেন। বালক রবি ঠাকুরের 7-8 বছর বয়সে সেই ভাঙা পালকিটি ছিল খেলার আস্তানা, আপন মনে কল্পনার রাজ্যে বিচরণের যাত্রা মাধ্যম। তাই কবিগুরু বলছেন যে ওই পুরনো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যই ওর উপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুশো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। এরপর রবীন্দ্রনাথ বাড়ির যে তাদের কাজ করার মানুষজন ছিলেন তাদের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন যে প্যারিদাসী বাজার থেকে তরি তরকারি নিয়ে আসতেন, 2 বেহারা কাঁধে করে গঙ্গার জল আনতেন। বাড়ির ভিতরে তা তিনি নতুন ফ্যাশনের শাড়ি বিক্রি করতে এসেছেন। দিনু শেখরা গলির পাশের ঘরে বসে কাজ করছে, উঠোনে ঢং ঢং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরিরা। এরকম এক গৃহস্থ পরিবারের মতোই এক চিত্ররূপ তিনি এখানে বর্ণনা করেছেন। এরপরে একটি বেশ রসাত্মক চিত্র বর্ণনা রয়েছে। তিনি বলছেন যে আব্দুল মাঝি রবি ঠাকুরের দাদাকে ইলিশ মাছ এবং কচ্ছপের ডিম দিতে আসতো। রবি ঠাকুর তার কাছে অনেক রসাত্মক গল্প শুনেছে। একদিন রবি ঠাকুরকে শুনিয়েছিল যে দুর্ধর্ষ কালবৈশাখীর ঝড়ের কবলে পড়েছিল সেই আব্দুল মাঝি। তখন তরি নৌকো ডুবে যাওয়া অবস্থা, সেই আব্দুল দাঁতে রশি কামড়ে ঝাঁপিয়ে পড়ে জলে। সাঁতরে চড়ে উঠে ডিংরি তুলে ধরে ডাঙায়, তারপর নেকড়ে বাঘের সামনে এসে পড়ে। বাঘটিও ঝড়ে জলে পড়ে যাওয়ায় সাঁতার কাটে ডাঙায় এসেছে। আর এই পরিশ্রমের জন্য সেই বাঘের পেটে চরম খিদে দেখা দিয়েছে। তাই আব্দুল মাঝিকে দেখে তার জিভ থেকে লালা পড়তে থাকে। শিকারের জন্য বাঘটি লাফ দিলে আব্দুল দড়ি দিয়ে বাঘের গলায় ফাঁস আটকায়, আর সেই বাঘকে নিয়ে গুণটা নিয়ে নেয় প্রায় 20 ক্রোশ রাস্তা। নৌকার গুণ টেনে সে বাঘ 10-15 ঘন্টার পথ 1.5 ঘন্টায় পৌঁছে দেয়। এ জাতীয় কাল্পনিক গল্পকথা ছেলেবেলা আত্মজীবনী গ্রন্থে কবিগুরু স্মরণ করেছেন। আরও একটি গল্পকথা রয়েছে আব্দুল মাঝির থেকে শোনা। বলছেন যে একদিন কুমিরের গল্প তিনি বলেছেন। এক কুমির নদী থেকে ডাঙায় এসে পাঠার ঠ্যাং ধরে জলে নিয়ে যেতে চায়। তখন বেদিনী লাফ দিয়ে কুমিরের পিঠে বসে দা দিয়ে কোপ বসায়।
ছাগলছানা ছেড়ে সে জলে ডুবে যায়। আবার বাল্যের এ সকল গল্প কথা তিনি শুনে বেশ মজাই পেতেন। বালক রবীন্দ্রনাথ মাস্টারমশাই এবং ভৃত্যদের অধীন ভীষণ শাসনের মধ্যে থাকতেন বলে তিনি যখন খেলার সুযোগ পেতেন একাকী, তখন সেই রেলিংগুলোকে তার ছাত্র হিসাবে ভেবে নিতেন এবং তাকে যেমন শাসনে রাখা হতো তেমনিভাবেই তিনিও সেই রেলিংগুলোকে পড়াশোনা করাতেন এবং তাদেরকেও একইভাবে বকে বলতেন যে এক একটি ভারী দুষ্টু, পড়াশোনার কিছুই মন নেই, ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে, মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে, দুষ্টুমি থামতে চায় না। এইভাবে তিনি নিজেই মনে নিজে খেলতেন। তার বাড়িতে তিনি বলিদান দেখে কাঠের সিংহীকে পূজা করে সেখানেও বলিদানের খেলা খেলতেন। এভাবেই তার ছেলেবেলা কেটেছিল। তার বাড়ির যারা পড়াতে আসতেন তাদেরকে বলা হতো যে রবি ঠাকুরকে যেন আগে বাংলা ভালো করে বোঝানো হয়, কারণ তার দাদা, সেজ দাদা বিশেষত হেমেন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে ইংরেজির পূর্বে বাংলা অধিক পরিমাণে শেখা অত্যন্ত প্রয়োজন। তাই উল্লেখ বলছেন তার ক্ষতি কি হতে পারে সে প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজেই মন্তব্য করেছেন। বলছেন যে যখন আমাদের বয়সী স্কুলের সব পোড়োরা গড়গড় করে আউড়ে চলেছে আই অ্যাম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএ ডি ব্যাড, এমএ ডি ম্যাড পর্যন্ত আমার বিদ্যেই পৌঁছায়নি। এইরকম তাদের অবস্থা ছিল। তিনি বলছেন যে চাকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। রবীন্দ্রনাথ সেই তোষাখানায় থাকা ভৃত্যদের অধীনস্থ জীবনের অধিকটা বালক বয়সের সময় কাটিয়েছেন। সে বর্ণনায় তিনি বলছেন যে বাড়ির অন্দরমহলের বাইরে চাকরদের অধীনে সপ্তাহে 6 দিন সাধারণ দরিদ্র ছেলের মতোই তাকে জীবন কাটাতে হয়েছে। তাদের জন্য গাড়ি ঘোড়ার কোনো বালাই ছিল না, শুধু খুব প্রয়োজন পড়লে নিয়ে যাওয়ার জন্য বাড়ির বাইরে কোণে তেঁতুল গাছের তলায় চালা ঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া ছিল। বাল্যেই তারা যাতে বিলাসিতার মোহে আকৃষ্ট না হন, আগামীর জীবন যাতে সঠিক পথে ত্বরান্বিত হয়, সেই আশায় ঠাকুরবাড়ির বালকদের সাধারণ জীবনযাপন কাটানো ও নিয়ম নিষ্ঠার মাঝে রাখা হতো। বালক রবি ঠাকুর ও তার ভ্রাতাদের কাপড়ও ছিল সাদাসিধে, পায়ের মোজা তারা অনেক পরে পেয়েছে, খাওয়া দাওয়াও ছিল তাদের সাধারণ। তাই যখন জলপানের জন্য বরাদ্দ হয় পাউরুটি ও কলাপাতা মোড়া মাখন, তখন বালক রবি ঠাকুরের মনে হতো আকাশ যেন হাতে নাগাল পাওয়া গেল। অর্থাৎ এতটাই উৎফুল্লিত হয়ে উঠত তারা এই সামান্য আহারের পাবে এ কথা ভেবেই। এরপর তিনি বলেছেন যে তার বাড়ির ভৃত্য ব্রজেশ্বর তাকে দেখে ভয় পাওয়ার কথা। রবি ঠাকুর বাল্যে ব্রজেশ্বরের অধীনের বাইরের কুঠিরে থাকতেন। সবসময় ঠাকুরবাড়ির ছেলেদের সেই ব্রজেশ্বর ভয়ে ভয়ে রাখতেন। এমনকি বালকদের ভয় ধমক দিয়ে খাবার দিত বলে বালকরা ভয় বেশি খেতেই চাইতো না। রবি ঠাকুর তখন থেকেই অল্প খাওয়ার অভ্যেস করে নিয়েছিল। পড়াশোনা করতে চাইতো না জোড়াসাঁকুর বালক ছেলেরা, তাই ব্রজেশ্বর ভয় দেখিয়ে তাদেরকে পড়ানোর চেষ্টা করত। রবি ঠাকুর তবুও পড়াকে ফাঁকি দেওয়ার নানা কলা কৌশল অবলম্বন করত। তিনি নিজেই বলছেন যে জোরপূর্বক শরীর অসুস্থ করতে চাইলেও শরীর আর অসুস্থ হতো না। যাতে পড়তে না হয় সে কারণে রবি ঠাকুর কার্তিক মাসে খোলা ছাদে শুতেন। চুল জামা ভিজে গেলেও কাশি জ্বর আর হতো না। জুতো জলে ভিজেও সারাদিন পরিধান করে থাকলেও সর্দি আর আসতো না। বাল্যের পড়াশোনার প্রতি বিশেষ আকর্ষণ না থাকা রবি ঠাকুরই বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম পথপ্রদর্শক। একবার ভেবে দেখবেন, শৈশবের বেখেয়ালিপনা, চঞ্চল মন শান্ত হয়েছে বাড়ির সাহিত্য শিক্ষা চর্চা কেন্দ্রিক পরিবেশের আবহের সংস্পর্শে এসে। হয়তোবা আমাদের সে সুযোগ নেই, তাই আমাদের ছোটবেলা থেকে নিয়ন্ত্রণাধীন থাকা অত্যন্ত প্রয়োজন। রবি ঠাকুর বাড়ির সাংস্কৃতিক পরিবেশ পেয়েছিলেন বলেই তিনি 8 বছর বয়সেই কবিতা লেখার সূত্রপাত করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথের শরীরটা ছিল আসলে ভীষণ রকম ভালো। তিনি নিজেই একটি শব্দে বলছেন যে আমার শরীরটা আসলে বিশ্রী রকমের ভালো ছিল। তিনি বিশ্রী শব্দটি ব্যবহার করবেন। তিনি বলছেন যে তার শরীর ছিল একগুঁয়ে রকমের ভালো।
কারণ জ্বর সর্দি বছরে দৈবাতক্রমে একবার হয়তো হতো, তাও নীলমাধব ডাক্তার আর বাড়ির লোকের শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে যেতেন। কিন্তু ম্যালেরিয়া, জল বসন্ত এসব রোগ তার কখনোই হয়নি। রবি ঠাকুর স্বীকার করেছেন, বাল্যের শরীর স্বাস্থ্য সবল নিরোগ থাকার ক্ষেত্রে সর্বাধিক যার অবদান রয়েছেন তিনি হলেন তার বাড়ির সেই ভৃত্য ব্রজেশ্বর। ব্রজেশ্বর সর্বদাই তাদের ভেজালহীন খাবার খেতে দিতেন। ব্রজেশ্বর প্রত্যহ সন্ধ্যায় রবি ঠাকুর এবং তার ভ্রাতাদের কৃত্তিবাসী রামায়ণের 7 কাণ্ড পড়ে শোনাতেন। মাঝে মাঝে কিশোরী চাটুর্য আসতেন, তিনি আবার সেই রামায়ণ পাঁচালী সুরে গাইতে পারতেন। কিশোরী চাটুর্যের এক আক্ষেপ ছিল যে রবি ঠাকুর পাঁচালীর দলে ভর্তি হলে খুব উন্নত হতো, তিনি খুব নাম যশ পেতেন। রবি ঠাকুরের ইচ্ছে ছিল সেই পাঁচালী দলে ভর্তি হওয়ার। এরপর চতুর্থ পর্বের বর্ণনায় রয়েছে, কবিগুরু বাল্যের দেখা কলকাতা শহরের সাথে আত্মজীবনী যখন রচনা করছেন সেই সময়কার নগরীকে মেলাতে পারেন না। তখন শহরের দিন ফুরলে বিজলির আলোর ব্যবস্থা ছিল না, উনুনের জ্বলন্ত কাঠ শেষ হলেও কয়লার আগুন থাকতো, শহরে মোষের গাড়ি মজুরদের ভিড় ছিল। কিন্তু এখন তা কমে গিয়ে হাওয়ার গাড়ির ছুট বেড়ে গিয়েছে। অর্থাৎ সেকেলে কলকাতা আর একেলে কলকাতার পার্থক্যটা কিন্তু আমরা বুঝতে পারছি এই আলোচনায়। তারপর রবীন্দ্রনাথ স্মরণে আসে সেই কুলফি বরফের কথা। চৈত্র বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হাঁক দিতে দিতে যেতেন, রবীন্দ্রনাথের সে কথা স্মরণে আসে। বসন্তকালে প্রত্যহ বাড়ির গলি দিয়ে মালি ফুলের ঝুড়ি নিয়ে যেতেন, কিন্তু সেই ফুলই মেয়েদের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিত। সেই সব আজ অতীত। কবিগুরু স্মরণে আসে নাটক অভিনয়কে ঘিরে দর্শকের সেই উন্মাদনার কথা। বালক থাকায় সেই দর্শক হওয়ার রবি ঠাকুরের তখন আর সুযোগ ছিল না। তার ভ্রাতাদের আস্থানা আর এবং তার আস্থানা উভয়েরই ছিল সেই অন্দরমহলের বাইরে চাকরদের অধীনে। ফলে তারা বাড়ির ভেতরের অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছিল। তবুও সেই যাত্রাপালা দেখার এক স্মৃতিকথা তিনি আলোচনা করেছেন পঞ্চম পর্বে। সেখানে দেখব তিনি বলছেন যে শখের যাত্রা দলের দম্পতি ছিলেন কবিগুরুর মেজ কাকা। মূলত পালাগান রচনা করে ধনীবাড়ির আঙিনায় ছেলেদের দ্বারা পরিবেশিত হতো, ঠাকুরবাড়ির আঙিনাতেও সেই পালাগান হতো। কিন্তু বালক থাকার কারণে সেই পালাগানের অভিনয় রাত জেগে দেখার সুযোগ হতো না তাদের। রাত 9টা বাজতেই পরিচালিকা এসে জোর হাতে কোনোই ধরে বলতো, মা ডাকছে, চলো শোবে। সেই করুণ অনুনয় শুনে বালকেরা ঘুমোতে চলে যেতেন। কিন্তু একবার সুযোগ হয়েছিল যাত্রা দেখার। রাত 11টায় যাত্রা শুরু হবে বলে বালকদের 9টায় জোর করে যখন ঘুমিয়ে দেওয়া হতো, সেই বালকরা যেদিন নাটক দেখার সুযোগ পেলেন, অর্থাৎ যাত্রা দেখার সুযোগ পেলেন, সেদিন তারা রাতভর জেগেছিলেন। এবং যাত্রা পালাও ছিল উপরি পাওনা তাদের কাছে। রাত ফুলেরও যাত্রা যেন শেষ হয় না। একটানা যাত্রা দেখতে দেখতে বালকেরা হঠাৎ ঘুমের ঘোরে নেতিয়ে পড়লে বাড়ির কর্ত্রীরা তখন তাদের সেই কোল থেকে তুলে নিয়ে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। পরদিন যখন ঘুম থেকে উঠতেন তখন দেখতেন অনেক দেরি হয়ে গিয়েছে, বেলা হয়ে গিয়েছে। এই স্মৃতিকথা তিনি পঞ্চম পর্বে বর্ণনা দিয়েছেন। ষষ্ঠ পর্বে আলোচনা রয়েছে তাদের আরেক ভৃত্য শ্যাম চাকরের কাছে বিভিন্ন গল্প শোনার রসাত্মক কথা। তিনি বলছেন যে শ্যাম চাকরের বাড়ি ছিল আসলে যশোরে। সেই কলকাতার ভাষার থেকে একটু খানিক আলাদা ভাষা ছিল। তার ভাষায় তিনি ভূতের গল্প, ডাকাতের গল্প শোনাতেন বালকদের। একবার বলেছিলেন যে অনেক জমিদার ব্যবসার পাশাপাশি ডাকাতি করে থাকে। এমনই এক জমিদার যিনি ডাকাতি যাবার আগে মানুষের মুন্ডু দেবীর কাছে এসে পুজো দিয়ে তারপর যান। তো ডাকাতের সর্দার সেই মুন্ডু আনতে তার শাগরেদদের পাঠিয়েছেন। যখন মুন্ডু নিয়ে এসছে তা দেখে ডাকাতের সর্দার বলছে যে এ যে আমারই জামাই, অর্থাৎ সেই পুজোর জন্য যে মুন্ডু আনা সে আনতে গিয়ে ভুলবশত ডাকাতের জামাইয়েরই মৃত্যু ঘটিয়ে দিয়ে এসছে। আরও গল্প শোনাতেন রঘু ডাকাত, বিশু ডাকাতের গল্প, এবং সে সময় ডাকাতরা কখনো মেয়েদের ওপর অত্যাচার করতেন না বা মেয়েদের ধর্মে হাত দিতেন না। ফলত একবার দেখা যায় এক মেয়ে খাড়া হাতে কালি সেজে উল্টো ডাকাতের থেকেই প্রণামী আদায় করে নিয়েছিল। এসব রসাত্মক বর্ণনা শ্যাম ডাকাতের থেকে শুনেছে।
আজকে এই পর্যন্তই। আমরা আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে বাকি পর্বগুলো যে রয়েছে 7 থেকে 14 পর্ব, সেই 7 থেকে 14 পর্ব সম্পর্কে বিস্তারিত কাহিনী আলোচনা করব। চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন,